বাংলায় বাংলাকে যারা চুরি করছে, লুট করছে, তাদেরকে হারাতে হবে। তাদেরকে গর্তে না ঢোকানো অবধি এই লাল ঝান্ডা থামবে না। আমার মনে আছে 2021 সালের ভোটের পর, এই আমি বলতে শুরু করে দিলাম সভাপতি ইত্যাদি না বলে, মাফ করুন, দেবলীনা দি, অমিয়তা, অজিতদা সবাই আছেন। 2021 সালের ভোটের পর তখন খুব করোনা চলছে, মনে আছে? সেই লকডাউন ইত্যাদি, কোভিড। তা আমরা লাল পার্টির লোকেরা ভোটে হেরে গেলাম, কিন্তু আমাদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো তারা গোটা রাজ্য জুড়ে রেড ভলান্টিয়ার নামে মানুষের কাজে লেগে গেল। এখানেও অনেকে আছে, তারা করেছে। খাবার পৌঁছে দেওয়া, ওষুধ পৌঁছে দেওয়া, অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া, দৌড়াদৌড়ি করছে। তখন আচ্ছা 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 ঠিক আছে। তখন আমাদের ছেলেমেয়েরা অত দৌড়াদৌড়ি করছে, কম বয়সী বামপন্থীদের সাথে থাকা, লাল পার্টির সাথে থাকা ছেলেমেয়েরা। ভোটে আমরা হেরে গেছি, কিন্তু আমাদের ছেলেমেয়েরাই কাজ করছে বেশি বেশি। একদল চাল চুরি করছে, একদল পারলে গোমূত্র খাইয়ে দিচ্ছে, আর করোনার সময় আমাদের লোকেরা, আমাদের ছেলেমেয়েরা দৌড়াচ্ছে। আমাকে এক সাংবাদিক ছেলে ফোন করেছে, বলছে যে তোমাদের কাছে কি আছে, তোমাদের কি বড়ি খাইয়েছো তোমরা, তোমাদের ছেলে মেয়েগুলো এইরকম ভোটে হেরে গেছে তাও থামছে না, দৌড়াচ্ছে। আমি বললাম কেন, এরকম কেন বলছো? বলছে সেই অমিতাভ বচ্চনের সিনেমা ছিল না, একটু মজা করে ওইভাবে আমাকে জিজ্ঞাসা করছে। বলছে তৃণমূল কে পাস এমপি হ্যায়, এমএলএ হ্যায়, গুন্ডা হ্যায়, পুলিশ হ্যায়, তোমারে পাস ক্যা হ্যায় যে তোমরা এত দৌড়ে বেড়াচ্ছ? আমি তখন হাসতে হাসতে বলেছি, हमारे पास लाल झंडा है और जब तक लाल झंडा है वही काफी है। এই ঝান্ডা যতদিন আছে, ওই কাস্তে হাতুড়ি তারা যতদিন আছে। এই তো এখন আবার নতুন করে ঘাড়ের ওপর বিপদ এনে ফেলেছে এসআইআর। এখন ছুটছে সব, নাম কাটাবে বলে। নির্বাচন কমিশন যারা ভোট তদারকি করে, তারা ভোটার লিস্ট ঠিক করা তাদের কাজ। ভোটার লিস্ট ঠিক করতে পারছে না, ও নাগরিক খুঁজতে গেছে। বাংলায় কথা আছে না, ছাল নাই কুত্তা নাম তার বাঘা। বুথে বুথে 50টা 60টা 70টা করে ভুয়ো ভোটার হয় মারা গেছে, নয় এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে, নালে একই লোকের 3টে 4টে জায়গায় নাম আছে, সেই নাম কাটাচ্ছে না। যারা ভোটের কাজ করেন ইত্যাদি তারা জানেন আমাদের লোকেরা কত গিয়ে 7 নম্বর ফর্ম 8 নম্বর ফর্ম দিয়ে আসে, বলে আসে যে এই 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 প্রতিটা বুথে এতগুলো জালি ভোটার আছে। যেখানে গুন্ডামি হয় সে তো এক কথা, আর যেখানে ভোট হয় সেখানেও দুপুর 2:30 3টের পরে তৃণমূলের লোকেরা বুথের অফিসারকে, প্রিসাইডিং অফিসারকে ম্যানেজ করে, যারা ওই পাহারা দিতে আসে পুলিশ টুলিশ, তাদেরকে আগের দিন থেকে মদ মাংস খাইয়ে রাখে। দুপুর 3টের পর থেকে ওই ভোটগুলো, ভুয়ো ভোটগুলো দেয়, আর ওই করে ভোটে যেতে, নাম কাটাতে হতে। জালি ভোটার রাখা যাবে না, কোনো বুথে জালি ভোটার রাখা যাবে না, কবে থেকে আমাদের লোকেরা বলছে, কিন্তু সেই নাম কাটে না। নির্বাচন কমিশনের কাজ নয় নাগরিক ঠিক করা, নাগরিক ভুল, কে নাগরিক নয় ইত্যাদি 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 সব দেখা। এখন নাগরিকত্ব নিয়ে ঘাড়ে পড়েছে, যেটা ওদের কাজ সেইটা এতদিন করেনি, এখন বলছে আমরা নাগরিক ঠিক করি। আমি এই যে আমার সামনে এত মায়েরা বসে আছে, তা বিয়ে হলে তো বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে আসতে হয়, তা তখন এক বুথ থেকে আরেক বুথে নাম চলে যায়। এখন বলছে 2002 সালের লিস্টি থেকে কাগজ বের করো, তোমার মা বাবা কোথায় ছিল সেই বের করো। তা কারুর যদি কাগজপত্র আগে কোথায় ছিল, কি গ্রামের ভিতরে বাড়ি ঘরের চেহারা কি ছিল, পশ্চিমবঙ্গের জমির কাগজ, বাড়ির কাগজ, এইসব তো 77 সালে বামফ্রন্ট আসার পরে হলো। তার আগে কোথায় ছিল? এনআরসির সময়ও আমরা দেখেছি। এই যে হয়রানি করছে বিশেষত মায়েরা, বিয়ে হওয়ার পর এক জায়গা থেকে আরেক জায়গায় চলে এসেছে,
কত মানুষের অসুবিধা হচ্ছে। এই রোজ মুহুর্মুহু ফোন পাচ্ছে, বাবা আমার কাগজ পাচ্ছি না, 2002 সালের লিস্টে নাম পাচ্ছি না, এই পাচ্ছি না, ওই পাচ্ছি না। নির্বাচন কমিশনের কাজ ছিল এইটা। বলছে বাংলাদেশি মুসলমান ধর্ম। আমাদের পাশের রাজ্য বিহারে 65 লক্ষ নাম বাদ দিয়েছে। তারপরে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে যে এই যে 65 লাখ লোকের নাম বাদ দিলে এর মধ্যে বাংলাদেশি মুসলমান কটা, বিদেশি কটা আছে। তখন নির্বাচন কমিশন গিয়ে বলছে এই 65 লক্ষ লোকের মধ্যে আমি একটাও বিদেশি খুঁজে পাইনি, সব গরিব মানুষের নাম কাটা পড়েছে, ভারতের গরিব মানুষ, ভারতীয়দের নাম কাটা পড়েছে। আমাদের দেশ, আমাদের পশ্চিম বাংলাও 70-80% লোক হিন্দু সম্প্রদায়, হিন্দু ধর্মের লোক। আমাদের যারা গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, তাদেরও বেশিরভাগটা হিন্দু সম্প্রদায়। কোন একটা জমির কাগজ, বাড়ির কাগজ, এই কাগজ ওই কাগজ না থাকলে যে বড় লোক আছে সে গিয়ে বিএলআরওতে গিয়ে টেবিলের তলায় পয়সা খাইয়ে বের করে নিতে পারে। কিন্তু আমাদের যে ক্ষেত মজুর ভাই বোনেরা আছেন, যে ছোট কৃষক ভাই বোনেরা আছেন, ছোট দোকান আছে, কোথাও একটা ঠিকায় কাজ করেন, কি অন্য রাজ্যে কাজ করতে যান, পারবে নাকি ওই রকম টাকা খাইয়ে কাগজ বার করতে? গরিব মানুষ সব বিপদে পড়ে যাচ্ছে, যা সব কল করছে। আর গরিবদের মধ্যে হিন্দু বেশি বিপদে পড়ে যাচ্ছে। বিজেপি মুসলমান তাড়াবো বলে ভোটার লিস্ট নিয়ে এমন পিছনে লাগা শুরু করেছে, তাতে করে বাস্তবে দেখা যাচ্ছে মুসলমানের কি হচ্ছে না হচ্ছে কেউ জানে না, গরিব হিন্দু মানুষ বাদ পড়ে যাচ্ছে লাখে লাখে, হাজারে হাজার। এই বিজেপিকে আমরা সহ্য করব? এরা পশ্চিমবঙ্গে এসেছে, আমি তালডাংরার মানুষের কাছে আবেদন করছি, ভেবে দেখবেন আমার কথা। সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি যে যা করেন ভেবে দেখবেন। 2016 সালে, 11 সালে তৃণমূল এলো, 2016 সালে সিপিএম এর লোকেরা আরো কংগ্রেস ইত্যাদি সব নিয়ে তৃণমূলকে হারানোর চেষ্টা করলো, কাছাকাছি গেল, পারলো না। ওই 2016 সালের ভোটের রেজাল্ট দেখে আরএসএস বিজেপির লোকেরা চারদিকে ছড়িয়ে দিতে শুরু করলো যে সিপিএম আর পারবে না, এবারে বিজেপিকে ভোট দাও। সিপিএম তৃণমূলকে হারাতে পারবে না, এবার বিজেপিকে ভোট দাও। দিল্লিতে আছে ক্ষমতায়, আগে রাম পরে বাম। খেয়ে গেল তো লোকে, মনে আছে? ছড়িয়ে গেল তো কথা। তারপরে ওই একটা ভোটে 16 সালে সিপিএম তৃণমূলকে হারাতে পারেনি, সেই দেখে যারা বিজেপিতে চলে গেলেন, আমি তাদের কাছে আবেদন করব। তারপরে 19 সালের লোকসভা ভোট হলো, বিজেপি ভালো ফল করলো কিন্তু তৃণমূলকে টপকাতে পারল না। 21 সালের বিধানসভা ভোট হলো, বিজেপি তৃণমূলকে হারাতে পারল না। 22 সালে পৌরসভা ভোট হলো, লড়লো লালঝান্ডার লোকেরা, বিজেপি সিনে নেই, কোথাও দেখা গেল না, খুঁজে পাওয়া গেল না। 23 সালের পঞ্চায়েত ভোট হলো, লড়লো সিপিএম এর লোকেরা, বিজেপি তৃণমূলকে হারানোর ধারে কাছে যেতে পারলো না। 24 সালের লোকসভা ভোট হলো, বিজেপি বললো এই তো দিল্লির ভোট, মোদিজির ছবি নিয়ে এইবারে আমরা তৃণমূলকে হারিয়ে দেব। ভোটের ফল বেরোলো, বিজেপির ভোট, সিট পশ্চিমবঙ্গে সব কমে গেছে। যে মানুষ তালডাংরার সেই 16 সালের একটা ভোটে সিপিএম তৃণমূলকে হারাতে পারলো না দেখে সিপিএম কে ছেড়ে গেলেন, তার কাছে হাত জোড় করে আবেদন করছি, আপনার সামনে দাঁড়িয়ে অন্তত 5টা ভোট মুখে মুখে বলে দিলাম, বিজেপি কুমির ছানা দেখানোর মতো করে প্রত্যেকবার আসছে, বিজেপি বলছে এই তৃণমূলকে হারাবো, এই তৃণমূলকে হারাবো, এই তৃণমূলকে হারাবো। বিজেপি তৃণমূলকে হারাতে পারছে না। আর লিখে রেখে দেন, বিজেপি আগামী 50টা ভোটেও তৃণমূলকে হারাতে পারবে না। বিজেপি যদি পশ্চিমবঙ্গে ভোটে যেতে, আমার হাতের তালুতে চুল গজাবে, ও হবে না। এ খালি মুসলমানের ব্যাপার না, মুসলমান বিজেপিকে ভোট দেয় না, তৃণমূলকে ভোট দিয়ে জেতাচ্ছে তা না। হিন্দু বাংলার মানুষ বোঝে, বাঙালিরা বোঝেন, বিজেপি বাংলার পার্টি না। সোজা কথা, পরিষ্কার কথা। আরএসএস, বিজেপি, তারা এই আমি এখন দিল্লি থেকে আসছি, ওদের ছাত্র ভোটের খবর বলছিলাম। দিল্লিতে যে বাঙালি পাড়া আছে, সব হিন্দু লোকের বসবাস, চিত্তরঞ্জন পার্কে। কয়েকদিন আগে দিল্লিতে বিজেপি
তাদের বজরং দলের কিছু লোক ওইখানে চলে গেছে। বাঙালি পাড়ায় মাছের বাজার বন্ধ করতে হবে, মাছ খাওয়া যাবে না এখানে থাকতে গেলে। আমি মায়েদের কাছে জিজ্ঞাসা করছি, আমি বোনেদের কাছে, আমার ভাইদের কাছে, দাদাদের কাছে জিজ্ঞাসা করছি, আপনারা মাছ খান তো? আপনারা হিন্দু তো? হিন্দু হয়ে মাছ খাওয়া যায় তো? এখন যদি বাইরে থেকে কেউ এসে বলে যে এখানে মাছ খাওয়া যাবে না, আপনারা মুড়ো ঝাঁটা নিয়ে তাকে ভাগিয়ে দেবেন তো? একদম। বিজেপি বাংলার বাঙালির সংস্কৃতির পার্টি না। বঙ্গভঙ্গের বিরুদ্ধে, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তখন রবীন্দ্রনাথ লিখেছিলেন। আর যারা ব্রিটিশের বিরুদ্ধে কোনোদিন লড়েনি, দালালি করেছে ব্রিটিশের, স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা ছিল না, সেই আরএসএস বিজেপি এখন বলছে ওইটা তো বাংলাদেশের গান। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বললে, গাইলে বিজেপি দেশদ্রোহিতার মামলা দিচ্ছে, দিয়ে অ্যারেস্ট করছে আসামে। তা আমরা বিজেপির পক্ষে থাকবো না রবীন্দ্রনাথের পক্ষে থাকবো? বাংলার মানুষ আমরা রবীন্দ্রনাথের পক্ষে থাকবো, বিদ্যাসাগরের পক্ষে থাকবো, রামমোহনের পক্ষে থাকবো। আমরা আমাদের যে সংস্কৃতি, আরএসএস বিজেপি বাইরে এরকম একটাও রামায়ণ পড়িনি। রামায়ণের বিভিন্ন রকম কৃত্তিবাসী, তুলসীদাস থেকে শুরু করে আমরা ছোটবেলা উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর রামায়ণ পড়তাম। আজ অব্দি কোন রামায়ণ পড়িনি যেখানে রাম বলছে আমার নাম করে মসজিদের সামনে গিয়ে দাঙ্গা কর, কোনদিন শুনিনি। এখন রাম বা অন্যান্য সবাইকে নিয়ে এসে আমাদের সামনে রাখা হচ্ছে, খুব ভালো কথা। আমি যদি মায়েদের জিজ্ঞাসা করি, অন্নপূর্ণা পূজা করো তো? নীল ষষ্ঠী করো তো? শীতলা, মনসা মা, এদের কথা জানি তো আমি, এনারাও তো আমাদের ঠাকুর দেবতা। বিজেপি আরএসএস এদেরকে নিয়ে কোনোদিন লাফালাফি করে? আমাদের বাংলার পুরনো ঠাকুর দেবতাদের, যাদের পুজো করে বাংলার মানুষ বড় হয়েছে, আমাদের ঠাকুর ঘরে ছোট্ট করে প্রদীপ জ্বালিয়ে যাদের জন্য, যাদেরকে পুজো করে বাংলার মানুষ বড় হয়েছে, তাদের নিয়ে আরএসএস বিজেপির কোনো মাথা ব্যথা নেই। ওরা বাইরে থেকে দেবতা অব্দি ইম্পোর্ট করতে চায়, ঘাড়ের ওপর চাপিয়ে দিতে চায়। বাংলার মানুষ মানবে কেন? তুমি যারা বলেছিলে 2 কোটি চাকরি দেবে, 2 কোটি চাকরি তুমি দাওনি। মমতা ব্যানার্জি কি করছে আমি সেই কথা নম্বরে চলে গেছি। বিরাট বিজেপি বিরাট অর্থনীতি এগিয়ে নিয়ে গেছে। তারপরে ফাঁক দিয়ে একটু যেই ভিতরে একটু খোঁজা গেল, বিজেপি বলছে তো, বিজেপি বললে চট করে বিশ্বাস হয় না, একটু খোঁজ দিয়ে জানা গেল ও হরি হিসেবে জল আছে। আমার এক বন্ধু ফাজলামি মেরে বলছে আমরা জিডিপিতে 4 নম্বর কেন, 1 নম্বরে চলে গেছি। জিডিপি মানে কি বলতো? আমি বললাম কি? বলছে জিডিপি মানে জি মানে গ্যাস, ডি মানে ডিজেল, পি মানে পেট্রোল। গ্যাস, ডিজেল, পেট্রোলের দামে আমরা গোটা পৃথিবীতে 1 নম্বরে চলে গেছি। বেড়েছে তো দাম জিনিসের, তেলের দাম কি পরিমাণ বেড়েছে, রান্নার গ্যাসের দাম কি পরিমাণ বেড়েছে, বিদ্যুতের খরচা বেড়েছে, ওষুধের খরচা বেড়েছে। গায়েগঞ্জে যারা চাষ করেন ফসলের দাম নেই, যাদের ক্ষেত মজুরের কাজ মাসে কদিন, বছরে কদিন, 2 মাস 3 মাস, তার ঠিক মতো রোজের টাকা নেই, অন্য রাজ্যে কাজ করতে চলে যেতে হচ্ছে। সেই অন্য রাজ্যে গিয়ে বিজেপির লোকেরা তারা বাংলা ভাষায় কথা বলার জন্য ভারতীয় বাঙালিদের মারধর করছে, গালাগাল করছে, সহ্য করতে হচ্ছে, কারণ আমার রাজ্যে কাজ নেই। গায়ের স্কুলগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। স্কুল মাস্টার সে ঘুরে ঘুরেও সেই স্কুলে ছাত্র জোটাতে পারছে না। যেভাবে জিনিসের দাম বেড়েছে, পরিবারের আয় কমেছে, যে চাষ করে সে চাষ থেকে খরচা তুলতে পারছে না, সার, বীজ, কীটনাশক, সেচ, জলের দাম সব মিলিয়ে যা বেড়েছে। বাড়ির বাচ্চা ছেলেটাকে বলছে তাহলে তোকে আর স্কুলে যেতে হবে না, কাজে লাগিয়ে দিই। বাচ্চা মেয়েগুলোর বিয়ে হয়ে যাচ্ছে। এই যে ভয়ানক অবস্থা আমাদের, আমরা তো ছোটবেলা জানতাম সব বাবা মা চেষ্টা করেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। সত্যি সেই অবস্থা এখন। এক একটা পরিবার কত কষ্টে চলছে। আপনি একটা 500 টাকা, 1000 টাকা, 1200 টাকা দিয়ে আপনি হয়ে গেল, চলে যাবে ওতে। আমাকে তো বড়রা আছেন, বকা দেবেন না, নাহলে সব বলি না। আচ্ছা বলেই দিই, সাহস। আমাকে একবার একটা লোক হিসেব দেখিয়েছিল, বলেছিল দেখো চোলাই মদের দাম এত টাকা ছিল, এত টাকা বাড়িয়ে দিয়েছে।
তাহলে ঘরের বউকে দিচ্ছে 1000 টাকা আর চোলাই মদের দাম বাড়িয়ে বেটা ছেলের হাত থেকে 1200 টাকা নিয়ে নিচ্ছে। এই করছে তৃণমূলের সরকার চলছে। তাই তো বিভিন্ন রকম ভাবে আমি চোলাই মদ বলে বলছি, কিন্তু মিড ডে মিলটা যদি ঠিক মতো না হয় তাহলে ঘরের বাচ্চাটা স্কুলে গিয়ে খেলে দুপুরবেলা খেতে তার খাওয়াটা হতো সেইটা ঠিক মতো হচ্ছে না। রেশনের যে চালটা সেইটা যদি ঠিক মতো ভালো না থাকে, সেখানে যদি চালের বস্তা চুরি, একটা রাজনৈতিক দলের নাম হয়ে গেল চাল চোর এই বাজার। ট্রিপল চোর, চাল চোর বলে ঝড় এলে সব থেকে আনন্দ পায় তৃণমূল, কারণ ওরা আবার চুরি করতে পারবে, ঝাড়তে পারবে। তা মানুষের বিপদে আপদে সংকটের সময় আমাদের ঘরের ছেলেমেয়েগুলো কাজ করবে না? আমি চাষের কথা বললাম, ক্ষেত মজুরির কথা বললাম, গ্রামে যে ঠিকা কাজগুলো আছে, শহরে যা চলে যাচ্ছে, যেভাবে হচ্ছে, কত ঘন্টা কত খাটাখাটনি করতে হচ্ছে, কি পরিমাণ শোষণ, কটা টাকা রোজগার করতে পারছে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ কিভাবে চলছে, কত টাকা বাঁচছে, কটা টাকা বাঁচাতে পারছে। আগে সমবায় ব্যাংকে বামফ্রন্টের সময় ব্যাংকে সমবায় রাখতো, সমবায় ব্যাংকে ইত্যাদিতে টাকা পয়সা রেখে একটা সব মিলিয়ে একজোট করে হতো, এখন সেইগুলো সব লাটে তুলে দিয়েছে। তো এত কিছু ভাবে তুমি মানুষকে, মানুষের টাকা মেরে দিচ্ছ, আর তার উপর তৃণমূল ঝাড়ুদার পার্টি, ওদের কথা তো বেশি বলে লাভই নেই। তৃণমূলের চুরি নিয়ে গল্প শুনবেন? পার্থ চ্যাটার্জি তখন জেলের বাইরে। পার্থ চ্যাটার্জি একদিন গল্প করছে, তৃণমূলের এইরকম মিটিং এ বক্তৃতা করছে, বলছে যে টাকা দিয়ে বললো এই আমার ঘর, তোমাদের এই 100 টাকা করে দিলাম, এমন কিছু একটা কিনে আনো যাতে করে গোটা ঘর ভরে যায়। প্রথম ছেলে ফেল। পার্থ চ্যাটার্জি বলছে, আমি বলছি। 2 নম্বর ছেলে বলছে সে গিয়ে ওখান থেকে 100 টাকার বালি কিনে এনেছে। 100 টাকার বালিতে আর কতটুকু হয়, ঘর ভরে না, ফেল। 3 নম্বর ছেলে গিয়ে বুদ্ধি করে দোকান থেকে 5 টাকা খরচা করে মোমবাতি আর দেশলাই কিনে এনেছে, ঘরের মাঝখানে রেখেছে, আলো জ্বালিয়েছে, দেশলাই জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়েছে, গোটা ঘর আলোয় ভর্তি হয়ে গেছে বলে পার্থ চ্যাটার্জি বলছে। এই বলেছে তৃণমূলের মিটিং, প্রচুর হাততালি পড়েছে। ইয়ে দেবে, আচ্ছা ঠিক আছে, কেউ একটা কোনো টাকা পয়সা খাটা পায়খানার টাকা ছেড়ে দিয়েছে, এরকম কোন পার্টি পৃথিবীতে খুঁজে পেয়েছো তৃণমূল ছাড়া? শুনেছে কেউ কোনোদিন? কয়লা, গরু, বালি, চাকরি, লটারি কিচ্ছু ছাড়ে, সর্বভূক সব খায়। পঞ্চায়েত ভোটের সময় দেখা গেল ব্যালট অব্দি চিবিয়ে খায়, ভোটের ব্যালট চিবিয়ে খায়। এই চোরের পাল্লায় পড়ে আর উল্টো দিকে ডাকাত আছে। আমি পরিষ্কার আবেদন করতে চাই মানুষের কাছে, যে কথা বলছিলাম, আমরা তো রাস্তাঘাটে ঘুরি, অনেক লোকে আমাদের বলে যে তোমরা সব বামপন্থীরা বড় বড় মিটিং মিছিল করো, তোমাদের সাথে লোকের অভাব নেই, কিন্তু তোমরা ভোটে জিততে পারছো না কেন? আমি খোলা কথা খোলা ভাবে বলছি, এখানে লুকো ছাপার কিছু নেই। আমি বলি দেখেন, দুটো ব্যাপার আছে। 1 নম্বর হলো রাজনীতিতে যে পরিমাণ টাকা ঢুকে গেছে, ও আমরা ঠিক বুঝতে পারছি না কি করা যাবে, কি করি। এত টাকা এত টাকা এত টাকা পুলিশকে টাকা খাওয়াচ্ছে, পুলিশ মারলে গুন্ডাকে টাকা খাওয়াচ্ছে, গুন্ডা পুলিশ। কি গান ছিল না, কি পুলিশ চোরের প্রেমে পড়েছে, বাংলা সিনেমার গান ছিল না, দেবেন্দ্র খার। আরে অনুব্রত ওর গ্রেপ্তার হওয়ার কথা, পুলিশ দিয়ে ওকে বাঁচাচ্ছে। তৃণমূলের নেতা, পুলিশ তাকে চারপাশে ঘিরে ধরে আছে, সে পুলিশের নিরাপত্তা নিয়ে পুলিশকে বলছে, তার দলের লোকেদের বলছে পুলিশকে বোম মার। এই যে বিপুল পরিমাণ টাকা পয়সা, দুর্নীতি, গুন্ডামি এই ঢুকে গেছে, আমরাও তো দেখেছি, বছরের পর বছর অমিয় পাত্রদের দেখেছি, দেবলীনা হেমব্রমদের দেখেছি, আমি বুদ্ধবাবু, জ্যোতিবাবু এইসবের মধ্যে গেলামই। একটা দাঁত কেউ বসাতে পারেনি। আজ তৃণমূল 15 বছর হয়ে গেল আমাদের নেতাদের। এই যে পরিমাণ টাকা ঢুকে গেছে, আমরা এটা বুঝতে পারছি না কি করবো। খোলা কথা, খোলা ভালো। তখন লোকে বলে আর 2 নম্বর। আমি বলি 2 নম্বর দেখো, 2 নম্বর আরো খারাপ। টাকাটা তাও লড়ে দেওয়া যায়, জনগণ এক কাট্টা হলে মুড়ো ঝাঁটা একসাথে নিলে
কার বাড়িতে কি আছে সব নিয়ে একসাথে বেরোলে টাকাটা লড়ে দেওয়া যায়। 2 নম্বর কথা হলো বিজেপি ঢুকে গেছে। বলছে বিজেপি ঢুকে গেছে তো আমরা দেখো বিজেপি পশ্চিমবঙ্গে কোনোদিন জিতবে না। বিজেপির দিল্লির নেতাদের ইচ্ছাও নেই জেতার পশ্চিমবঙ্গে, ও মুখে যাই বলে। ওরা চায় তৃণমূল শক্তি নিয়ে, এই পরিমাণ শক্তি নিয়েই ওরা থেকে যাক, তৃণমূলকে ওরা বিরোধী জোটের মধ্যে খোঁচর হিসেবে ব্যবহার করবে। খোঁচর বোঝেন তো? দেখবেন পাড়ায় পকেট মার ইত্যাদি থাকে, পুলিশের লোক সেজে থাকে, চায়ের দোকানে, রাস্তায়, এখানে ওখানে ঘুরে কে কি করছে, কে কি বলছে সব সব বলে দেয়, কানে কানে দেয়। তৃণমূল হলো বিরোধী দলগুলোর মধ্যে বিজেপির খোঁচর। ওখানে গিয়ে কংগ্রেসের সাথে ঝগড়া করবে, সিপিএম তো 2 চক্ষের বিষ, অন্য কেউ থাকলে তার সাথে ঝগড়া করবে। দিল্লির রাজনীতিতে কংগ্রেসকে, বামপন্থীদের, অন্যদের চাপে রাখার জন্য বিজেপি তৃণমূলকে ব্যবহার করতে চায়। বিজেপি চায় না তৃণমূলের শক্তি কমুক। আরজি কর দেখলেন না হাসপাতালে, এত লক্ষ লক্ষ মানুষ নামলো, বিজেপির নেতারা কত প্রথমে ফটো তোলার জন্য গেছি, তখন পাবলিক বলে দিয়েছে না বাবা, বিজেপি রাজ্যগুলোতে মেয়েদের সাথে কি হয় আমরা দেখেছি, তোমাদের এখানে ঢুকতে দেবো না। তারপরে দেখছে আরে তৃণমূলের বিরুদ্ধে আমাদেরকে বাদ দিয়েই লোকে নিজের মতো করে লড়তে নেমেছে। অমিত শাহকে ফোন করে বলেছে, স্যার একটু সিবিআই কে বলে দিন আরজি করের কেসটা যেন আর কিছু না করে। এই যে সারদা, নারদা, রোজ ভ্যালি, গত 15 বছর ধরে তৃণমূল চুরি ডাকাতি কম করেছে। বিজেপি চাইলে পারতো না গলায় হাত ঢুকিয়ে টাকা বার করতে? তৃণমূলের সবকটা চোরের জেলে থাকার কথা না, একটা লোক জেলে আছে। কালীঘাটের কাকু অব্দি পৌঁছাচ্ছে, কালীঘাটের ভাইপো অব্দি আর পৌঁছাতে পারছে না সিবিআই। কেন পারছে? তার কারণ বিজেপি চায় না, মুখে বড় বড় কথা বলে। বিজেপি দিল্লির নেতারা, নরেন্দ্র মোদী, অমিত শাহ চায় না মমতা ব্যানার্জি বিপদে পড়ুক, ভাইপো বিপদে পড়ে। বিজেপি কোনোদিন বাংলায় জিতবে না। মাঝখান থেকে যেটা হচ্ছে, বিজেপি মাঝখানে ঢুকে গেছে, মানে বিজেপি যেই বলছে ভোট পাবো ভোট পাবো ভোট পাবো, এরকম একটা হাওয়া উঠে যাচ্ছে। বিজেপি হিন্দু মুসলমান করে ফেলছে, বিজেপি বাঙালি অবাঙালি করে ফেলছে, বিজেপি বাঙালি বিহারি করে ফেলছে। যেই ওই রকম একটা হচ্ছে, বিজেপি একটা অশান্তি পাকানোর চেষ্টা করছে। অনেক মানুষ যারা তৃণমূলকে পছন্দ করে না, যারা চায় তৃণমূল হারুক, তারা তখন ভাবছে থাক বাবা, বিজেপি চলে আসবে, দরকার নেই। তার চেয়ে বরং চাঁদ সদাগর যেমন বাহাতে মনসা পুজো করেছিলেন, মনসা মঙ্গল কাব্য, ওইভাবে অনিচ্ছা সত্ত্বেও তৃণমূলে ঘাস তুলে ছাপ ফেলে দিচ্ছে, আর তৃণমূল জিতে যাচ্ছে। বিজেপিকে বিজেপি বিরোধী হিসেবে আছে বলে তৃণমূল জিতছে। বিজেপির জুজু দেখিয়ে যে মানুষ 16 সালে সিপিএম থেকে সরে গেছিলেন, আমি তাদের কাছে আবেদন করছি, এই 26-এ ফিরে আসুন। তালডাংরায় আরেকবার লাল পতাকা উঠবে, তৃণমূল হারবে, তৃণমূল হারবে, তৃণমূল হারবে, কেউ আটকাতে পারবে না। বিজেপিকে দিয়ে হবে। একটা ভোট দেখে চলে গেছিলেন, আমি 5টা 6টা ভোট ধরে 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 বলে দিলাম হবে না বিজেপিকে। বিজেপি কোনোদিন তৃণমূলকে হারাতে পারবে না। বিজেপি ভোট পাবো করে খুব বড় তো সেকেন্ড হতে পারে, আর বিজেপি সেকেন্ড হবে মানেই তৃণমূল ফার্স্ট হতে চাবে। তাহলে তৃণমূলকে হারাতে পারে লাল ঝাল। তৃণমূলের জালি, জোচ্চুরি, মিথ্যা কথা। তৃণমূল 26,000 লোকের চাকরি খেলো দুর্নীতি করে। তৃণমূল আরজি করে কাণ্ড করলো। এই 100 দিনের কাজ বন্ধ। বিজেপি বড় লোকের দল, তারা চায় না 100 দিনের কাজ, তারা টাকা খরচা করতে চায় না। সুযোগ পেয়ে গেল, কারণ তৃণমূল এখানে 100 দিনের কাজের টাকাটা চুরি করেছে। এই যে তৃণমূল মানুষের রুজি রুটিতে লাথি মেরেছে, পেটে লাথি মেরেছে, আর সেই নিয়ে হইচই হচ্ছে। যেই তৃণমূলকে পেঁচে ফেলবো আমরা, অমনি বিজেপি চলে এলো হিন্দু মুসলমান, অমনি বিজেপি চলে এলো বাঙালি অবাঙালি। রাজনীতির বিষয় পাল্টে দিল, তৃণমূলকে বাঁচিয়ে দিল। এই তো হচ্ছে। গত 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর ধরে পশ্চিমবাংলার রাজনীতি এই হয়েছে। এই চাকরি চুরি নিয়ে তৃণমূলকে বিপদে ফেলা যেত, এখন বিজেপি নাগরিকত্ব নিয়ে চলে এসেছে। এখন বিএলও ভোটের বাড়ি বাড়ি ভোটার লিস্ট নিয়ে দৌড়াও, লোকের হয়রানি, লোকে বিরক্ত হবে, বিজেপিকে ভোট দেবে না, বিজেপিকে গাল দেবে লোকে। তৃণমূল পার্টি অফিসে বসে ভাবছে এই তো ব্যাস, লোকে বিজেপির উপর খেপে, মানে আমি চুরি ডাকাতি যাই করি আমি ভোট পাবো। তুমি ভোট পাবে না এত সহজে। তোমার চুরি, তোমার মিথ্যা কথা আমরা বুঝি।
কত রকম, কত দূর মিথ্যা কথা, কত গাদা গাদা মিথ্যা কথা। এই চোরেদের সম্পর্কে বলেছিলেন যে আমি এদেরকে, এই এরা চুরি করছে জানলে আমি এদেরকে প্রার্থী করতাম না। তারপর লেখানোর পরে সে যখন যাচ্ছে তাকে চিত্রগুপ্ত বলেছেন যে আচ্ছা চলো চলো, তুমি যেখানে আছো তোমার যেখানে থাকার জায়গা আমি দেখিয়ে দিচ্ছি। সে দেখছে চারপাশে বিভিন্ন জ্যান্ত লোকের ছবি, আর সেই নামের সেই ছবির পাশে নাম, তলায় নাম লেখা আছে জ্যান্ত লোকের, আর পাশে একটা ছোট্ট করে ঘন্টা রাখা আছে সবার ছবির পাশে পাশে। তা সে জিজ্ঞাসা করেছে আচ্ছা আচ্ছা এরকম সব জ্যান্ত লোকেদের নামের পাশে ঘন্টা কেন কেন? তখন বলছে না আমাদের তো কে স্বর্গে যাবে কে নরকে যাবে ওগুলো হিসাব রাখতে হয়, কে কটা মিথ্যা কথা বললো। যারা বেঁচে আছে, যারা পৃথিবীতে আছে, মর্তলোকে আছে, তারা যদি মিথ্যা কথা বলে কখনো ওই ঘন্টাটা টুম করে বেজে ওঠে, আর আমরা খাতায় লিখে নিই যে আচ্ছা মিথ্যা বলছে। আচ্ছা ঠিক আছে ভালো কথা, টুং টাং টুং আওয়াজ হচ্ছে ইত্যাদি। গিয়ে সে খেয়ে দিয়ে শুয়ে শুয়ে পড়েছে। তারপরে হঠাৎ দুপুরবেলা বিকেলবেলা দেখে প্রচন্ড ঢং 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 করে একটা ঘন্টা বাজছে। সে একেবারে ধর্মড়িয়ে উঠেছে, বলে কি হয়েছে কি হয়েছে, এত এত জোরে ঘন্টা বাজছে কেন? ছুটতে গেছে। কি বলছে কি হয়েছে, এত জোরে ঘন্টা বাজছে কেন? তখন চিত্রগুপ্ত হাসি মুখে বলেছেন ও কিছু না, চিন্তা করো না, মাঝে মধ্যেই বাজে, মমতা ব্যানার্জি বক্তৃতা করছে। বুঝছো? এই ধপ্পাবাজ, এই চিটিংবাজ, এই তোলাবাজ, এই দাঙ্গাবাজদের হাত থেকে বাংলার মুক্তি চাইতে চায়। দিল্লিতে কংগ্রেস, এখানে সিপিএম 100 দিনের কাজের প্রকল্পটা এলো, আর দিল্লিতে বিজেপি, দিল্লিতে বড় ফুল, এখানে ছোট ফুল, তৃণমূল 100 দিনের কাজের প্রকল্পটা উড়ে চলে গেল। কেন জিজ্ঞাসা করবে না? দুজনে মিলে গরিবের পেটে লাথি মেরেছে, ঘরের টাকা মেরেছে, চাকরি মেরেছে, লেখাপড়া করা বন্দোবস্ত করেনি। করোনার সময় আমরা দেখেছি হাসপাতালগুলোর কি অবস্থা। তৃণমূলের হয়ে যে ছেলেগুলো লাফঝাপ করে বেড়ায়, আরে ভাই সিভিক ভলান্টিয়ারের মাইনে 9,500 টাকার বেশি বাড়ছে না, 4 বছর 5 বছর হয়ে গেল, সারা জীবন চলবে 9,000 টাকায়। পুলিশের হয়ে যে লোকটা ভোটের দিন বিরোধীদেরকে বুথে ঢুকতে দেয় না, তাকে বলছি আপনার ডিএ আটকে আছে আর এত বছর ধরে, এবার তো জেগে উঠুন, আর কবে জাগবেন? যে ছেলেগুলো তৃণমূলের হয়ে গুন্ডামি করে বেড়ায়, তৃণমূলের নেতারা সারা জীবন মদের টাকা দেবে না ভাই, সারা জীবন বাইকের তেল ভরে দেবে না। ওদের নিজেদের ঠিক ঠিকানা নেই দুদিন পরে কি হবে। আর তৃণমূল খুব দারুণ ভয়ানক জিনিস। ভাইপো যদি দেখে, পিসি যদি দেখে তোমার জন্য ও বিপদে পড়ে যাচ্ছে, তোমার দিকে ফিরেও তাকাবে না। এই পার্থ চ্যাটার্জি তৃণমূলের 2 নম্বর লোক ছিল তো। এই অনুব্রত তৃণমূলের বড় বিরাট ব্যাপার ছিল তো। বাতাবি লেবু শুকিয়ে পাতি লেবু হয়ে গেছে, ভাইপো পিসি ফিরে তাকায়। ও যদি বোঝে তুমি পাড়ায় চুরি করছো, ও দেখে ওর কান টানলে মাথা অব্দি চলে যাবে, ও তোমাকে কেটে দেবে মাঝখান থেকে, ও তোমার দিকে ফিরে তাকাবে। তখন তুমি হা করে তাকিয়ে তুমি মহারানী, খেলে কাটমানি, আমি আর চোর বটে বলা ছাড়া তোমার আর কোনো উপায় থাকে না। ও পথে থেকো না, ও পথ থেকে বেরিয়ে এসে আমরা বামপন্থীরা আবার নতুন ভাবে বাংলাকে সাজানোর জন্য লড়ব। বামপন্থা কি করতে পারে, লাল ঝান্ডা কি করতে পারে? কেরালার দিকে তাকান, সিপিএম এর সরকার চলছে। স্বাধীন ভারতের 78 বছরের ইতিহাসে কোনদিন কোন রাজ্যে যা হয়নি। কেরালা ঘোষণা করেছে, কেরালায় লাল ঝান্ডা, এই সিপিএম পার্টি ঘোষণা করেছে আমরা আমাদের রাজ্যটাকে দারিদ্র মুক্ত করলাম, কেরালায় এখন আর একটা গরিব লোক নেই। এটা আমাদের গর্ব, এইটা লাল ঝান্ডা পারে, এটা আমরা করেছি। এই পশ্চিমবঙ্গে যখন বামফ্রন্ট ছিল, বুদ্ধবাবু জ্যোতিবাবু সরকার ছিল, দারিদ্র দূরীকরণে 1 নম্বরে তখনও কেরালা ছিল, 2 নম্বর রাজ্য ছিল পশ্চিমবঙ্গ, আরেকটা সিপিএম এর, আরেকটা বামফ্রন্টের রাজ্য। ধান চাষ, পাট চাষ, সবজি চাষ, আলু চাষ, আমরা রাজ্যে গোটা দেশের মধ্যে 1 নম্বরে ছিলাম। এখন তৃণমূলের আমলে আমরা মেয়েদের উপর অত্যাচারে দেশের মধ্যে 1 নম্বর। বুদ্ধবাবু চাকরি জোটানোর জন্য গোটা দেশে বুদ্ধবাবুর সময় সব থেকে বেশি কলকারখানার জন্য বিনিয়োগ আসছিল, সব থেকে বেশি ব্যবসায়ীরা আসতো এখানে বিনিয়োগ করার জন্য। পশ্চিমবঙ্গ ছিল 1 নম্বর রাজ্য, যেখানে সব থেকে বেশি কাজের সুযোগ তৈরি হচ্ছিল। পুরনো লোকেদের কথা আমি মনে করাবো কি ছিল 77-এর আগের বাংলা। সাধারণ গরিব মানুষ জমিদারের ছায়া মারালে
বিড়ি নিয়ে বসে আছে গাছের তলায়, জমিদারের ছেলে গেছে, জমিদারের ছেলে তার হাঁটুর বয়সী। ছায়ার সাথে কেন লেগেছে? জমিদারের ছেলে বাপের বয়সী লোকটাকে, ক্ষেতমজুর লোক, তাকে বাড়িতে ডেকে, তাকে জমিদার বাড়িতে ডেকে নাকখত দিয়ে থুতু চাটিয়েছে। এই তো ছিল পশ্চিমবঙ্গ ৭৭-এর আগে। তারপর ৭৭-এ লাল পার্টি এলো। জ্যোতিবাবু বললেন যে আমার সরকার মহাকরণ থেকে চলবে না, প্রত্যেকটা গ্রাম থেকে চলবে। সেই সরকার পঞ্চায়েত হলো, সেই ক্ষেতমজুর পঞ্চায়েত ভোটে দাঁড়ালো, জিতলো, প্রধান হলো, তার ছেলে স্কুল মাস্টার হলো। আর সেই জমিদারের ছেলে যে বাপের বয়সী লোকটাকে থুতু চাটিয়েছিল, সে গিয়ে তখন পঞ্চায়েত দপ্তরের বাইরে হাত জোর করে কচলাতে দাঁড়িয়ে থাকতো, বলতো স্যার একটা ক্যারেক্টার সার্টিফিকেট হবে। এই তো ছিল জ্যোতিবাবু, এই তো ছিল লাল ঝান্ডা, বামফ্রন্টের লাল ঝান্ডা। সব ভুলে যাব? আমাদের অধিকার, আমাদের কটা গরিব লোকে আপনি করে বলতো ৭৭-এর আগে? মায়েদের বোনেদের কোনো সম্মান ছিল? তুই তোকারি করতো। সেখান থেকে আপনি বলতে শিখলো, আপনি হতে শিখলো। সে লোক গিয়ে পঞ্চায়েতের অফিসে বিডিওর কাছে, এসডিওর কাছে গিয়ে নিজের কথা নিজের মতো করে বললো, থানায় গিয়ে বললো এটা আমার অধিকার। কাস্তে হাতুড়ি ছাড়া হতো? এখন আবার পুরনো জমিদারের লোকেরা ফিরছে, তৃণমূলের হয়ে, বিজেপির হয়ে হিন্দু মুসলমানের নামে ঝগড়া বাঁধানোর চেষ্টা করছে, আসলে গরিবকে লুট করার জন্য ফিরছে। আমাদের গরিব মানুষ এখন, আমি খোলাখুলি বললাম, লাল ঝান্ডা ছাড়া কেউ নেই। জিনিসের দাম কমানোর জন্য আর কেউ কথা বলবে না। হিন্দু মুসলমান করার জন্য অনেক লোক আছে, চাকরির জন্য কেউ কথা বলবে না। পাড়ার স্কুলটাকে খোলা রাখার জন্য আর কেউ কথা বলবে না। ১০০ দিনের কাজ ফেরানোর জন্য আর কেউ কথা বলবে না। ঘরের টাকা রাখার জন্য আর কেউ কথা বলবে না। ফসলের দাম, চাষের খরচ, ক্ষেত মজুরের রোজের টাকার জন্য আর কেউ কথা বলবে না। লাল ঝান্ডা ছাড়া, লাল ঝান্ডার কাছে, লাল ঝান্ডার ছায়ার তলায় চলো সবাই আবার এক হই, নতুন করে আবার বাংলাকে গড়ে তুলি। বিজেপিকে আউট করে দিন, বিজেপিকে সাফ করে দিন, তৃণমূল এমনি হাফ হয়ে যাবে। আর বলে উল্টো দিক থেকে কেউ বলে যে না না তৃণমূল আছে, বিজেপি এসছে, তখন আমরা বলি ঘাস ঘাস তাই তো। ঘাস যদি কেটে দাও দেখবে গরু এমনি এমনি চলে গেছে। হাতে কাস্তে নিয়ে ঘাস কেটে দাও, তৃণমূল ছাপা করে দাও, দেখবে পাড়ায় বিজেপি কোনো আর কিছু থাকবে না। হাতে কাস্তে নিতে হবে, আবার নতুন করে নিতে হবে। আমাদের রুজি রুটির লড়াই আবার লড়তে হবে। আমি কথা বাড়াবো না। বাংলা বাঁচানোর যাত্রা আজকে ঘোষণা করেছে মোহাম্মদ সেলিম। আমরা নভেম্বর মাসের শেষটা থেকে ডিসেম্বরের বেশ খানিকটা আমরা করব। ওটা বাংলা জুড়ে নতুন করে আবার ২৬-এর ভোটের আগে বাংলা বাঁচাও যাত্রা করব।